থাকে, সেটা হলো কিছু হলেই দেখবেন আপনি একটা কথা বলবেন, দেখবেন চট করে সরকারের কিছু লোক আছে, এরা বলবে আপনি যেটা চান তো গত 15 বছর কোথায় ছিলেন, গত 15 বছর কেন চাননি, গত 15 বছর আপনি এটা করেননি কেন, এখন কেন করতে যাচ্ছেন। মানে বিষয়টা হলো এরকম, যেমন আপনি যে ভোট দিতে চান, আপনি গত 15 বছর ভোট দিতে চান নাই কেন। গত 15 বছর শেখ হাসিনা আমার কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তার মানে কি এই এখন আমি ভোট দিতে চাইবো না? তার মানে কি এই যে আমার কোনো ভোটের অধিকার নেই? তার মানে কি এই যে এই সরকার দয়া করে আমাকে ভোট দেওয়ার অধিকার দিচ্ছে? আপনার পয়েন্টটা খেয়াল করুন, কেউ কোনো দয়া করছে না। এতদিন কেউ একজন এটা ছিনিয়ে নিয়েছিল এবং ছিনিয়ে নেওয়ার সাজা তাকে দেওয়া হয়েছে। কে দিয়েছে? আপনি সরকার দেননি, আমি দিয়েছি। আমি এই দেশের জনগণ, আমি এই দেশের কৃষক, আমি এই দেশের একজন শ্রমিক, আমি এই দেশের একজন সবজিওয়ালা, রিক্সাওয়ালা, আমি দিয়েছি সাজা, আপনি দেননি। আপনি কে? আপনি কেউ না। আমি যদি কেউ না হই, আপনিও কেউ না। আপনি যদি আমাকে দেওয়ার অধিকার রাখেন, আমিও আপনাকে দেওয়ার অধিকার রাখি। আপনি আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, আমি আমাকে নিয়ে আপনাকে কথা বলার অধিকার দিয়েছি। আপনি বলছেন বলেন, কিন্তু আপনার বলাটা হবে সীমাবদ্ধ, কারণ আপনাকে আমরা একটা চেয়ারে বসিয়েছি, আপনি আমাকে কোনো চেয়ারে বসান নাই। এই যে মানসিকতাটা না, এই মানসিকতাটা হলো, আমি এদেরকে দোষ দিই না, এরা অনেকদিন ধরে এই মানসিকতার মধ্যেই গড়ে উঠেছেন, কাজেই তারা এই ভুলটা করেন। আমি এত কথা বললাম কেন সেটা একটু বলি আপনাদেরকে। আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, ওখানে মিট দ্য রিপোর্টার্স একটা প্রোগ্রাম হয়, বিভিন্ন ব্যক্তিকে তারা নিয়ে আসেন, তারা রিপোর্টারদের নানা কথার জবাব দেন। আজকে আনা হয়েছিল তথ্য উপদেষ্টা মিস্টার মাহফুজ আলমকে, যাকে নাকি ডক্টর ইউনূস একসময় মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন বিদেশের মাটিতে। দিয়ে একটা কি করেছেন এটা তো আপনারা সবাই জানেন, সে আলোচনায় যাচ্ছি না। উনি আজকে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলো নিয়ে দৈনিক প্রথম আলো একটা রিপোর্ট করেছেন। সেই রিপোর্টের শিরোনাম হলো টক শোতে বসে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে। এটা পরে বুঝতে পারলাম না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা কিভাবে বলে? কথা তো কথাই, কথার আবার ছোট বড় কিভাবে হয় এটা আমার কাছে ক্লিয়ার না। একটা হতে পারে সত্য কথা বলতেছে, আরেকটা হতে পারে মিথ্যা কথা বলতেছে, আরেকটা হতে পারে অর্ধ সত্য কথা বলতেছে। কথা আবার ছোট বড় হয় কিভাবে আমার কাছে ক্লিয়ার না। তার মানে আমি ধরে নিয়েছি যে কথাগুলি ওনার পছন্দ হচ্ছে না সেই কথাগুলিকে উনি বড় কথা মনে করছেন। কি বলেছেন আমি একটু ভেতরে গেলাম, নিউজটা পড়তে যে আমার কি অনুভূতি হলো, আমার মধ্যে কি বিরক্তি স্থান করে নিল নাকি ভালোবাসা জন্ম নিল, এটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করতেছি। তিনি বলেছেন যে অনেকে সাংবাদিক, বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয়ে, মানে এক একজন এক এক পরিচয় যান। যেমন আমি যখন কোনো টকশোতে যাই আমি সাংবাদিক পরিচয় যাই, অথবা আমি সাধারণ নাগরিক পরিচয় যাই। আমি দীর্ঘ প্রায় 30-35 বছর সাংবাদিকতা করেছি, কাজে ওরা আমাকে সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেয়। আমি এখনও বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিং করি, আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখি, কাজেই সাংবাদিক হিসেবে আমার পরিচয় যদি করিয়ে দেয় আমি তো মানা করবো না, কারণ আমি তো এখন ওই কাজটাই করি। যাই আমি যাই। তারপর বলেছে বিভিন্ন পরিচয়ে টেলিভিশন টক শোতে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন। আমার প্রশ্ন, সবিনয় প্রশ্ন, উনি তথ্য উপদেষ্টা, বিশাল একটা বড় পদে আছেন, নিশ্চয়ই অনেক জ্ঞানী ব্যক্তি। আমার ওনার কাছে প্রশ্ন, উনি আবার প্রশ্ন করেছেন যে এই সাহস কোথায় ছিল 15 বছরে? মানে যারা কথা বলে, আমিও বলি, আমি ডক্টর ইউনূস সম্পর্কে অনেক কথা বলি, ওনার যে কাজগুলো আমার পছন্দ না হয় আমি সেগুলো সমালোচনা করি। আমি পৃথিবীর যে কোনো মানুষকে নিয়ে সমালোচনা, আমি ট্রাম্পের সমালোচনা করি, তো অসুবিধা নেই, আমি করতে পারবো না? এই কথাটা আমার ভালো লাগে না, আমি বলতে পারবো না? আমি কি কারো অধীনে চাকরি করি? আমি কি কারো অধীনস্থ একজন ব্যক্তি? এই বাংলাদেশে আমরা কি, মানে আগে যেমন শেখ হাসিনা বলতো, মাঝে মাঝে দেখতাম যে উনি বলতেন যে আপনারা সাংবাদিকের সবাই স্বাধীন। আমি একবার একটা টেলিভিশন টক শোতে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনি যখন বলেন যে সাংবাদিকরা সব স্বাধীন, তখন আমার মনে হয় যে আপনি বলছেন যে আমার অধীনে আপনারা সবাই স্বাধীন। মানে প্রথমত মেনে নিতে হবে আপনি ওর অধীনে আছেন, তারপরে আপনি স্বাধীন। তো কারো অধীনের থেকে স্বাধীন কিভাবে হয় ভাই? এই সময়ে, ওই সময়ে, ওই শেখ হাসিনার সময়ে এই মাসুদ কামাল এই কথা বলেছে?
তো তখন 15 বছরের কথা বলি না, কি করে বললো আপনাকে? আপনার মনে হচ্ছে আপনারা আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন? ভাই, কথা বলার জন্য একটা ষড়যন্ত্র নিয়ে পৃথিবীতে এসেছি, বলে যাচ্ছি, তখনও বলেছি, এখনো বলছি, আগামীতে বলবো যদি বেঁচে থাকি। কিন্তু এগুলি বলার তো কোনো অর্থ হয় না। কেন এগুলি বলেন আপনারা? আচ্ছা, আপনি যে বললেন এই সাহস গত বছর 15 বছর কোথায় ছিল? ভাই, আমাদের কাজই তো কথা বলা, আমার কাজই তো প্রশ্ন করা। বরঞ্চ আমি যদি বলি, গত 15 বছর এই ধরনের সাংবাদিকদের নিয়ে মন্তব্য করার জন্য আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি গত 15 বছর? আপনি একজন জুনিয়র রিপোর্টার, জুনিয়র একজন সাংবাদিক হওয়ার জন্য বিভিন্ন অফিসে ঘুরেছেন, কিন্তু যোগ্যতা অনুযায়ী কাজ করতে পেরেছেন কিনা সন্দেহ। আপনি কোথায় ছিলেন? এখন আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। মিস্টার মাহফুজ আলম, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, এবং এই এখতিয়ারও আপনার নাই। এটার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন যে আপনাকে যে পদে বসানো হয়েছে আপনি সেই পদের যোগ্য নন। ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলা যাবে না, এটা বাংলাদেশের কোন আদালতে, কোন আইনে, কোন গ্রন্থে লেখা আছে বলেন? এই যে প্রধান উপদেষ্টাকে নিয়ে কথা বলা যাবে না, যদি এটা প্রশ্নের কারণ হয়, যদি এটা অপরাধের পর্যায়ে পড়ে, তাহলে আগেও অপরাধের পর্যায়ে পড়তো, তাহলে আগেও প্রধানমন্ত্রী নিয়ে কথা বলাটা অন্যায় ছিল। তাহলে তার সঙ্গে আপনার নেতার দোষটা কোথায়, পার্থক্যটা কোথায় থাকলো বলেন আপনি? যদি আমি দেশের প্রধান নির্বাহী, প্রধান যে শাসক, সরকার প্রধান, যদি তাকে নিয়ে আমার কথা বলার অধিকার না থাকে, যদি সেই অধিকার আপনি ছিনিয়ে নিতে চান, তাহলে আপনার সঙ্গে আগের স্বৈরাচারী শাসকের পার্থক্যটা কি থাকলো? আন্দোলনের কথা বলছেন, আন্দোলন কে করেছে? এটা সেই জনগণ করেছে, সেই জনগণই তো আমাদেরকে অধিকার দিয়েছে। এটা সবসময় দেয়, পৃথিবীর সব দেশেই দেয়, এটাই নিয়ম। আপনি এই নিয়মের সঙ্গে পরিচিত নন, অথবা আপনি আন্দোলনের কথা বললেও, আপনি গণ আন্দোলনের সুফলভোগী হলেও মনে মনে আপনি আসলে এখনো স্বৈরাচারী হয়ে গেছেন। মনে মনে আপনি মনে করেন যে কারোর বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনি মনে করেন আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনার এই মনে করাটা সঠিক নয়। দেখুন, আর কি কথা বলেছেন? প্রশ্ন করা হয়েছিল সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর যে হামলা করা হয় তার জন্য আইন করা যায় কিনা। আপনি সেই প্রশ্নের উত্তরে কি বলেছেন? সাংবাদিকতার পরিমণ্ডল থেকে যদি ব্যাড আপেল, মানে খারাপ মানুষগুলোকে না সরানো যায়, রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি থেকে যায়, তাহলে অবশ্যই সাংবাদিকদের উপর আক্রমণ হবে। মানে সাংবাদিকদের উপর আক্রমণ হওয়াটাকে আপনি জাস্টিফাই করছেন? আমার জীবনে আমি কোনো তথ্যমন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথা শুনি নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে সাংবাদিকরা নিজের কারণে মার খায়? কোথায় আপনাদের মানে মিনিমাম সেন্সটাকে আপনাদের মধ্যে কাজ করে না? এত বড় দায়িত্বে বসে আছেন। আর আরেকটা কথা, এই যে বলেন ব্যাড অ্যাপেল, মানে এই লোকটা সাংবাদিক হিসেবে ঠিক না, এই লোকটা ঠিক, এটা নির্ধারণ করার দায়িত্বটা কার? এই সংজ্ঞাটা কে নির্ধারণ করবে? কি করলে ব্যাড অ্যাপেল আর কি করলে গুড অ্যাপেল বলেন তো ভাই, আপনি আমাকে বলেন। সাংবাদিকতার কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, এটা নির্ধারণ করার দায়িত্ব কার? আর যদি কেউ একটা কাজ করে যেটা আপনার পছন্দ হলো না, আপনার কাছে ব্যাড অ্যাপেল মনে হবে। যখন আপনার বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে এই কাজটা আপনি ভুল করেছেন, বলে দিলে আপনার কাছে ব্যাড অ্যাপেল মনে হবে। আমি তো মনে করি ব্যাড অ্যাপেল আপনি ক্রিয়েট করছেন। এই যে আপনি বিভিন্ন আন্ডারগ্রাউন্ড পত্রিকা রাখছেন, তাদেরকে সরকারি বিজ্ঞাপন দিচ্ছেন বিপুল অর্থের বিনিময়ে, উৎকোচের বিনিময়ে। আপনার মন্ত্রণালয়ের একটা সাধারণ একজন ক্যারিয়ার যদি ঘুষ খায়, ওটা আমি আপনারও ঘুষ হিসেবে বিবেচনা করব। এই যে উৎকোচের বিনিময়ে আপনারা আন্ডারগ্রাউন্ড পত্রিকাকে বিপুল অঙ্কে বিজ্ঞাপন দিচ্ছেন, জনগণের অর্থ নয় ছয় করছেন, আমি তো মনে করি ব্যাড অ্যাপেল এরা। তো ওগুলি বন্ধ করেন পারলে পরে। খুবই দুঃখজনক, আমি মানে এত হতাশ হয়েছি যে আমি আর কি বলবো। যে টেলিভিশনে বসে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলা যাবে না। ডক্টর ইউনূস এটা বলেছেন, আপনি বলেন কেন? আপনার গায়ে লাগে কেন? কিছু না রে ভাই, মোর কথা হলো ইদানিং আপনি একটু মিডিয়ার উপর খেপে গেছেন এই কারণে যে 2টা টেলিভিশনকে পারমিশন দিয়েছেন,
দিয়ে এখন জাস্টিফাই করতে পারছেন না যে কেন এই দুইটা টেলিভিশনকে আপনি পারমিশন দিলেন, আর আপনি গোয়ারের মতো বলছেন আমরা আরো দেব বলেছেন। আপনারা কি নিউ জার্নালিজম করতে যাচ্ছেন আপনি? যখন আপনি কি বলেছেন, আমি আপনার কথাটা আপনাকেই বলে শোনাচ্ছি। আপনি বলেছেন দেশে বিকল্প গণমাধ্যম ছাড়া বাকশালী ইকোসিস্টেম পরিবর্তন করা সম্ভব নয়, তাই আপনি বিকল্প মিডিয়া দেবেন। এটা যে বিকল্প মিডিয়া ভাই, এটা কিভাবে প্রমাণ করবেন? মিডিয়াই তো বুঝেন না, বিকল্প মিডিয়া কেমনে বুঝবেন? দুইটা আনারি মানে একদম সাংবাদিকতার ক যারা মাত্র শিখতেছে তাদেরকে আপনাকে টেলিভিশনের লাইসেন্স দিয়ে দিচ্ছেন, আর বলতেছেন এটা বিকল্প মিডিয়া। মিডিয়া চালানোর মতো তাদের অর্থনৈতিক সক্ষমতা আছে, তারা তো নিয়ে একজনের কাছে সেল করে দিবে, এবং দিচ্ছেও তাই। যুদ্ধের আমরা খবর নিয়েছি, আমাদের জানতে পারছি কোনটার মালিকানা কে হচ্ছে। তার মানে তাদের কিছু টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটাই বিকল্প মিডিয়া? এইটাই আপনার কাছে বিকল্প মিডিয়ার ডেফিনেশন? আমি খুবই হতাশ। আমি এই মাহফুজ আলম লোকটাকে আগে একটু পছন্দই করতাম, মাঝখানে ভাবতাম সে মতো লজিক্যাল কথাবার্তা বলে, কিন্তু এখন আমি দেখছি যখন নাকি তার উপর যখন নাকি মানে আপনার অভিযোগটা আসছে, তখন সে এলোমেলো হয়ে যাচ্ছে। তখন সে নিজে কিছু নিয়ে যেতে পারছে না, ডক্টর ইউনূসকে জড়িয়ে নিচ্ছে, সব জড়িয়ে টড়িয়ে নিয়ে এখন সে বলতে যাচ্ছে বড় বড় কথা বলেন। ভাই, কথা বলাই তো আমাদের কাজ, প্রশ্ন করাই তো আপনার আমার কাজ। এখন যদি প্রশ্ন আপনার কমন না পড়ে, যদি আমার প্রশ্নে আপনার কাছে উত্তর না থাকে, সেটা তো আপনার ব্যর্থতা। হোমওয়ার্ক ঠিক মতো করেন, ঠিক মতো হোমওয়ার্কটা করেন, উত্তর দিতে পারবেন। উত্তর দিতে পারলে দেখবেন যে মজা লাগতেছে। যা হোক, এটা ব্যক্তিগত হবেন নেবেন না। মাহফুজ আলমকে বলতেছি ভাই, আপনিও এটা ব্যক্তিগত হবেন নেবেন না, কারণ আপনি একটা পদে বসেছেন, নাকি চেয়ারে বসেছেন। এই চেয়ারের মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। এমনভাবে কাজ করেন যেন আপনি চলে যাওয়ার পর মানুষ অথবা সাংবাদিকরা বলে যে আমরা একটা ভালো তথ্য উপদেষ্টা পেয়েছিলাম, এই মন্ত্রণালয়ের দায়িত্বে এমন একজন লোককে পেয়েছিলাম যিনি সেন্সিবল, যিনি সাংবাদিকতাটা বোঝার চেষ্টা করেছেন। কেউ তো বোঝে না, কিন্তু বোঝার চেষ্টাও করে না। আপনাকে যেন সেই ইয়েতে গড্ডা লীগের প্রভাব যেন আপনাকে ফেলে দিতে না হয়, সেই চিন্তাটা করেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।